গাইজ তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডিপ ইন দ্য অ্যাক্টের এপিসোড 12কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ এই সিরিজের এটা লাস্ট এপিসোড, আর আমি আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এই সিরিজটা সত্যিই খুবই সুন্দর একটা সিরিজ, যেটা স্টোরি লাইন, যেটা টুইস্ট, আর যেটা অ্যাক্টারদের কেমিস্ট্রি আমাকে সব কিছুতে পুরো ডিপভাবে টাচ করেছে। তো কাহিনী শুরু হয় আর আমাদের জাও সিয়ানকে দেখানো, যে প্রপোজ করে জ্যানজাওকে। তো জ্যানজাও শকড হয়ে থাকে। তো জ্যানসিন বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি কি এত খুশি যে তুমি কথাও বলতে পারছো না? কিছু তো বলো অ্যাটলিস্ট। তো জ্যানদাও এখনও সফট হয়ে চুপ করে থাকে। তো জ্যানসিন বলে যে মন আমাকে এবার চিন্তা লাগছে, বলো তো। যেটা শোনার পরে জ্যানসাও ফাইনালি বলে যে জ্যানসিন, আমি তোমাকে কিছু বলতে চাই। তো জ্যানসাও বলে যে মন বলো, তুমি যদি ভয় পাচ্ছ তো চিন্তা করতে না, আমি সব কিছু হ্যান্ডেল করে নেবো, তোমাকে ভয় পেতে হবে না, মিডিয়ার কথা ভেবো না, দুনিয়ার কথা ভেবো না। বাট জ্যানজাও বলে যে ফার্স্টে তুমি আমাকে এক্সপ্লেনেশন করো যে তুমি আমার এই ছবিগুলো তোমার ফোনে কেন রেখেছো। যেটা শুনে জ্যানসিন বলে যে ওহো, আমার মনে হয়েছিল তোমাকে দেখতে বিউটিফুল, সেই জন্য আমি ফটো রেখেছিলাম। আর কী প্রবলেম আছে যাকে ভালোবাসি তার ছবি রাখাতে? যেটা শুনে জ্যানজাও বলে যে বাট যখন আমাদের ফিল্ম স্টার্ট হয়েছিল তার আগে এই ছবিটা, মানে তখন আমরা দুজন বয়ফ্রেন্ড ছিলাম না, তো তোমার ফোনে সেই ছবি কেন আছে? যেটা শুনে জ্যানসিন বলে যে মোহন, এটাতে বলার কি আছে? তুমি জাস্ট এটা ভাবো না যে আমি জাস্ট তোমাকে ভালো লেগেছিলো সেই জন্য ফটো রেখেছিলাম, আর এতে এক্সপ্লেন আমি কী করবো? ছাড়ো না এইসব কথা, আমরা তো এমনিতেও একে অপরকে লাইক করি, তাই না? তো এইসব ম্যাটার করে না যে কীভাবে স্টার্ট হয়েছে, তাই তো? বাট জ্যানজাও বলে যে বাট আমার কাছে এটা ম্যাটার করে যে এটা কীভাবে স্টার্ট হয়েছিল। তো জ্যানজিন তাকে বোঝানোর চেষ্টা করে, জ্যানজাও আমার কথা তো শোনো। জ্যানজাও তাকে বলে যে তুমি কি সিরিয়াসলি এটা ফিল করতে পারছো যে তুমি কতটাভাবে আমার সঙ্গে টয় হিসাবে খেলেছো বেডে? যেটা শুনে জ্যানজিন বলে যে মাটাকে তুমি কী বলতে চাইছো? জ্যানজাও বলে যে তুমি এটা বুঝতে পারছো না যে আমি কেন রেগে যাচ্ছি? আমি তখন আমার গার্লফ্রেন্ড ছিল, আমার ফ্যামিলি ছিল, আর আমার একটা সেলফ রেসপেক্ট ছিল। তোমার কি মনে হয় তুমি আমার সেলফ রেসপেক্টটাকে হার্ট করেছো জ্যানসিন? আর তারপরেও তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো? আর এটা কি তোমার মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো বলে? আমি আমার মাইন্ডে এটা আমি নিজেকে বুঝাতে পারছি না যা হয়েছিল সেদিনকে। তুমি জানো আমি সবসময় ভাবতাম যে প্রথম থেকে হয়তো আমার মনে তোমাকে নিয়ে খারাপ খারাপ থটস ছিল। যেটা শুনে জ্যানসিন বলে যে মন, এটা কি এত সিরিয়াস? জাস্ট কিছু তো ফটো, তার জন্য তুমি এত কেন রিয়্যাক্ট করছো? জ্যানজাও বলেছে জাস্ট কিছু ফটো, তোমার জাস্ট এইটা মনে হলো? তুমি জানি আমি অলওয়েজ ভাবতাম যে ওই সব কিছু আমার জাস্ট একটা স্বপ্ন ছিল, আর আমি সবসময় ভাবতাম যে আমার মনে তোমার জন্য এরকম থটস ছিল, বাট আমি কখনো ভাবিনি যে এই সব কিছু তোমার মাইন্ডে ছিল। তুমি এতটা সেমলেস কী করে হতে পারো জ্যানসিন? তো জ্যানসিন বলে যে বাট আমি নিজেকে হোল্ড করতে পারিনি, তোমাকে দেখে আমি জাস্ট আমার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। যেটা শুনে জ্যানসিয়াও বলে যে বাহ, তার মানে তোমার যে ডিজায়ার সেইটাকে তুমি আমাদের রিলেশনশিপের মধ্যে অ্যাক্টিভ করে দিয়েছো, তাই তো? তুমি জাস্ট আমাকে বোকাই বানিয়ে গেছো এই সব কিছুতে। যেটা শুনে জ্যানসিন বলেছে না, এটা সত্যি নয়, আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তাই না? দেখো আমি তোমাকে প্রপোজ করছি, আমি তোমার জন্য রিংও এনেছি বলে সে জ্যানজাওকে রিং পরাতে যায়, বাট জ্যানজাও রিংটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর জ্যানজিন পুরো সফট হয়ে যায়। জ্যানজিন বলে যে আমি তোমার সঙ্গে আমার পুরো লাইফ কাটাতে চাই। এইসবের মানে কি জ্যানজাও তাকে বলে যে আমার মনে হয় আমাদের দুজনে ব্রেকআপ করা উচিত। আমি যদি জানতাম না যে সেদিনকে রাতটা আমার স্বপ্ন নয় সত্যি, তাহলে আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতাম না জ্যানসিন। বুঝতে পেরেছো তুমি? যেটা শোনার পরে জ্যানসিন বলে যে এটা হতে পারে না জ্যানজাও, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করবো না, কারণ আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো। তুমি এরকম কথা কেন বলছো? আমি জানি যখন আমি তোমাকে টাচ করি তুমি ফিল করো, যখনই আমি তোমাকে হাগ করি তুমিও আমাকে ফিল করতে পারো। আর তুমি বলছো যে এইসব কিছুই না, আমি তোমার সঙ্গে কখনো ব্রেকআপ করবো না, তুমি আমাকে ভালোবাসো। তুমি জাস্ট উল্টোপাল্টা কথা বললে আমি এই কথাগুলো শুনবো না। যেটা শুনে জ্যানজা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে ভালোবাসি, বাট আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ভালোবাসো বলে। যেটা শুনে সে বলতে থাকে যে আমার মনে হয় আমি ফ্যাংসাইকে লাইক করি, তোমাকে না। যেটা শোনার পর জ্যানসিন বলে যে এটা হতে পারে না, তুমি আমাকে লাইক করো, আমি জ্যানসিনকে, ফ্যাংসাইকে নয়। আমি যখনই তোমাকে টাচ করি তুমি ফিল করো, বলো আমাকে তুমি আমাকে ভালোবাসো। যেটা শুনে জ্যানজাও তাকে একটা স্ল্যাপ মারে, আর যেটাতে জ্যানসিনের পুরো সেলফ রেসপেক্টে আঘাত লাগে। আর জ্যানজাও বলে যে আমি তোমাকে লাইক করি, বাট তোমার ব্যাপার কি? তুমি আমাকে কখনো লাইক করোনি, তোমার মনে জাস্ট আমার জন্য ডিজায়ার ছিল। আমি সেদিনকে রাতে ড্রাঙ্ক ছিলাম, তারপরেও তুমি আমার ফায়দা নিয়েছো। তার মানে তুমি বুঝতে পারছো তোমার মনে যে ফিলিংসটা আছে সেই ফিলিংসটা আমার জন্য ভালোবাসার ফিলিংস নয়। তুমি সেমলেসলি প্রথম থেকেই তোমার ডিজায়ারকে ভালোবাসার ফিলিংসের সঙ্গে মিক্সড করেছো, আর আমার কাছে এটা এতটাও সিনসিয়ার ফিলিংস নয়। যেটা শোনার পর জাওসিন বলে যে তাহলে আমাদের দুজনে ব্রেকআপ করা উচিত, যদি তুমি ব্রেকআপ করতেই চাও চলো ব্রেকআপ করে নিই। তারপরে জ্যানজিন ওখান থেকে বাইরে চলে আসে, আর সে যখন রুম থেকে বাইরে আসে না, সে প্রচণ্ড হার্ট হয়, কারণ সে কখনো ভাবেনি যে জ্যানজাও এই ছোট্ট ব্যাপারটাকে কতটা বড় করবে। তখনই তার পকেট থেকে সেই রিংটা ফোন বের করতে গিয়ে জলে পড়ে যায়, আর এটাতে সে পুরো ভেঙে যায়, কিন্তু সে আর কিছু বলে না। তার ফোনের যে ফোনটা আছে সে ফোন রিসিভ করে আর বলে যে হ্যাঁ সিন বলো। তারপরে সিনে দেখানো হয় যে সে বলে যে ঠিক আছে আমি এক্ষুনি আসছি।
তো সিন চেঞ্জ আমাদের জ্যানজাওকে দেখানো হয় যে প্রচণ্ড স্যাড থাকে, কারণ তার খুবই খারাপ লেগেছিলো। কিন্তু সে যখন রুমের ভিতরে ঢুকে সে বুঝতে পারে যে জ্যানসিন তাকে তাদের ফার্স্ট শ্যুট থেকে লাইক করে, না কি তাদের এই কিছুদিনের আলাপে। আর সে রিয়েলাইজ করে আর সে আংটিটাকে গড়িয়ে নেয়, কিন্তু ততক্ষণকে অনেক দেরি হয়ে যায়। আর এখানে জ্যানসিনকে দেখানো হয় যে সিনের কাছকে যায়, আর এখানে সিনটাকে বলে যে আমি মানছি তুমি বেস্ট অ্যাক্টার, বাট আমি হাত ঘন্টা ধরে তোমার সঙ্গে বসে আছি আর তুমি ড্রিঙ্ক করেই যাচ্ছ, অ্যাটলিস্ট বলো তো কী হয়েছে। তো জ্যানসিন বলে যে আমি হার্ট ব্রেকেন হয়েছি, ব্যাস সেই জন্য আমি এখানে ড্রিঙ্ক করছি, আর আমি কী করবো। তো সিনটাকে বলে যে হার্ট ব্রেকেন হয়েছে মানে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে, দেন তুমি মুভ অন করো। তো এখানে বসে কেঁদে বেকার বেকার ড্রিঙ্ক করার কী দরকার, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে তো আমার দিকে আর ট্রিক্সও প্লে করতে হবে না, আমি তোমাকে নিয়ে সিরিয়াস জ্যানসিন। তো জ্যানসিন তো এখনও ড্রিঙ্ক করে আর কাঁদতে থাকে। তো সিন বলে যে বাস বাস অনেক হয়েছে, ড্রিঙ্ক করা বন্ধ করো, আর আমাকে বলো, অ্যাটলিস্ট বলো তো কী হয়েছে, আর ও তোমাকে কী এমন বলেছে যার জন্য তুমি এতটা হার্ট হয়েছো যে তোমার এরকম অবস্থা হয়ে গেছে। তো জ্যানসিন বলে যে আমি জাস্ট ওর সঙ্গে থাকতে চাই, আমি জাস্ট ওকে ভালোবাসতে চাই, সব শেষে ও কী করলো, ও জাস্ট আমার সঙ্গে ব্রেকআপ করে নিল। তুমি বুঝতে পারছো আমার কতটা খারাপ লেগেছে, মানে আমি বুঝতে পারছি না যে ও কেন এরকম করলো, আমি ওর সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিলাম, সারা জীবন। মানে তুমি বুঝতে পারছো আমার মনে ওর জন্য কতটা ফিলিংস আছে, ও কতটা সুন্দর, ও কতটা প্রিটি তুমি জানো না। ও যখন ড্রাঙ্ক হয়ে যায় ও কত কিউট হয়ে যায়, আর আমি সারা জীবনের মতন ওকে নিজের কাছে রাখতে চাই। আর এখানে সিন ভাবে যে ও ওর গার্লফ্রেন্ডের কথা বলছে, মানে সে জ্যানজাওয়ের কথা ভাবেই না, আর ভাবে যে ওর গার্লফ্রেন্ডকে এত কিউট ভাবে। তো সে ভাবে যে ওকে ওকে ঠিক আছে, আমি মানছি যে তোমার গার্লফ্রেন্ড তোমার কাছে কিউট আর সারা জীবন তুমি ওর সঙ্গে থাকতে চাও, তুমি ওর প্রতি প্রচণ্ড সিনসিয়ার পার্সন, বাট কিন্তু এখন কি হবে, তুমি যদি ওকে আবার চাও তো ওকে আবার জিতো। যেটা শুনে জ্যানসিন বলে যে না, ও আমার সঙ্গে ব্রেকআপ করতে চেয়েছে আর ও আমাকে আর দেখতেও চায় না, আমি আবার কী করবো। সে কাঁদে থাকে। তো সিন বলে যে ওকে 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 ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো, ও তোমাকে যদি হার্ট করেছে। সে তাকে কমফর্ট করে আর বলে যে তোমার যতটা কাঁদার কেঁদে নাও, তারপরে নিজেকে শান্ত করে নাও, কারণ হার্ট ব্রেক একবার হলে নেক্সট বার তুমি আরও স্ট্রং হয়ে যাবে। আর এটা তো ভাগ্য, তাই না, কার সঙ্গে কী হবে সেটা যায় আসে না। তুমি যদি এতটা সাফার করো, হয়তো সেও কিছু না কিছু তো সাফার করছে, আর এই সব কিছু লাইফের একটা করে পার্ট, তুমি অ্যাটলিস্ট বেটার হয়ে যাবে আর কিছুদিন পরে। তো এই নিয়ে এত ভেবো না, ওকে। যেটা শোনার পর জ্যানসিন বলে যে থ্যাংক ইউ, তুমি কত নাইস, তুমি জানো তুমি পুরো আমার মায়ের মতন। আর যেটা শুনে তো সিন বলে যে কী মা, সে মনে মনে ভাবে যে হোয়াট দ্য হেল, এসব কী হচ্ছে, মানে আমি এখানে এসেছিলাম ওকে পটানোর জন্য আর আমি এখানে ওর মা হয়ে গেছি। এই সিনটা আমাকে এত হাসি লেগেছিলো না, আমি তেমন থেকে বুঝাতে পারবো না। যাই হোক, সে তাকে কমফর্ট করে, আর এখানে জাওসিন তার কাছে কাঁদতে থাকে, সে তাকে মায়ের মতনই কমফর্ট করে। তারপরে সিনে জেনজাওকে দেখানো হয় যে মিস সিনের সঙ্গে কথা বলে, আর মিস সিন তাকে বলতে থাকে যে কী ব্যাপার, তুমি কী ভাবছো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কী চলছে, বাট তোমাদের স্ক্যান্ডেলের জন্য যদি আমার এই ড্রামাটায় কোনো রকমের প্রবলেম হয় না, তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা একদমই ভালো হবে না। তুমি হয়তো নতুন অ্যাক্টার, তোমার হয়তো লাইফে বেশি কিছু ড্রামা নেই, বাট জ্যানসিন ও একজন টপ অ্যাক্টার, আর তুমি জানো যে ও কত পয়সা আমি ওর উপরে খরচা করেছি। ওই ছেলেটা হয়তো একটু জিদ্দি আছে, বাট আমি ওটাতে কেয়ার করি না, যতক্ষণ পর্যন্ত ও আমাকে প্রফিট করছে, আমার বিজনেস চলছে, তো সেই জন্য আমি ওকে আমার ইন্ডাস্ট্রির মধ্যে রাখবো। বাট তুমি তোমার কথা বলো জ্যানজাও, তুমি কি এই ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে পারবে? তুমি কি তোমার ফিউচারকে ডিস্ট্রয় করতে চাও জাস্ট তোমাদের এই স্ক্যান্ডেলের জন্য? একবার ভেবে দেখো। তারপরে জ্যানজাওকে দেখানো হয় যে দেখতে থাকে যে মানে তার ম্যানেজার তাকে যা যা সব কিছু দেখাচ্ছিল, আর বলে যে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, তোমরা যে প্রেস কনফারেন্সে বলে দিও যে তোমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, আর বাদ বাকিগুলো আমি সব হ্যান্ডেল করে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। একবার যখন এই সব কিছু শেষ হয়ে যাবে তখন তোমরা দুজন যা করার করতে পারো। যেটা শুনে জ্যানজাও একটু স্মাইল করে আর বলে যে আমি অলরেডি সব কিছু ওভার করে দিয়েছি, মানে আমাদের মধ্যে আর কোনো কিছু নেই। যেটা শুনে তাকে ম্যাডাম বলতে থাকে যে ফিলিংস এমন জিনিস যেটা তুমি কখনো শেষ করতে পারবে না, আর কে জানে যে রিয়েল লাইফের লজিক কখনো কখনো ফিলিংসের উপর ডিপেন্ড করে না। আমি তোমাকে হয়তো এটা ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারছি না, বাট যখন টাইম আসবে তখন তুমি বুঝতে পারবে যে ফিলিংস এমনই জিনিস, যতই সময় চলে যাক না কেন, যতই যাই হয়ে যাক না কেন, কখনো কখনো যদি সেটা রিয়েল হয় না, সেটা কখনো চেঞ্জ হয় না। আর যেই জিনিসটাকে তুমি ফেক দেখানোর চেষ্টা করছো সেটা কখনো কখনো সত্যি হয়ে যায়, কখনো কখনো তুমি ইলিউশন করতে থাকো যেটা সত্যি নয় সেটাও। সব শেষে তুমিই কষ্ট পাও, আর যার জন্য তুমি ভাবছো সেও কষ্ট পায়। এটাই হচ্ছে সত্যিকারের ফিলিংস। এটা তুমি শুধু বুঝতে পারবে তখনই যখন যেটা তোমার সঙ্গে হবে, কোনটা ডিজায়ার আর কোনটা আসল ফিলিংস, তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি রিয়েলাইজ করবে যে তুমি যাকে ভালোবাসো সেটা সত্যিকারের ভালোবাসা নাকি ভালোবাসা নয়। যেটা শোনার পর জ্যানজা বলে যে ওকে আমি এগুলো মনে রাখবো। আর তখনই দেখানো হয় যে সে ওখান থেকে গাড়ি থেকে নেমে পড়ে। সিন চেঞ্জ হয়, আমাদের গাউজেনকে দেখানো হয় যাদের শ্যুট চলতে থাকে, গাউজেন আর ফ্র্যাঙ্কচায়ের শ্যুট হয়। আর এখানে গাউজেন তাকে বলতে থাকে যে আমি এখানে কী করছি, কারণ সে আগের এপিসোডে তো বেহুশ হয়ে গিয়েছিল। তো এটা দেখে ফ্র্যাঙ্কচাই বলে যে জাওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। যেটা শুনে গাউজেন বলে যে কিন্তু তুমি কী করে জানলে যে
ও ওখানে ছিল বলে, যেটা শুনে ফ্যাংচাই বলে যে আমি তোমার ভয়েস মেল শোনার পরেই সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি আর তারপরে তোমাকে বাঁচানোর জন্য ওই জায়গায় পৌঁছে যায়। আর রাইট টাইমে আমি পৌঁছে তোমাকে খুঁজে পাই। যেটা শুনেই গাউজেন বলে যে সত্যি তুমি আমাকে প্রোটেক্ট করেছো, থ্যাংক ইউ। আর এটা শুনে ফ্যাংচা বলে যে তুমি চিন্তা করো না, এবার থেকে সত্যিকারে তোমার খারাপ স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। আর এটা শুনে পর গাউজান বলে যে তোমার মনে হয় আমাকে সব খারাপ স্বপ্ন সারা জীবনের মতন ছেড়ে যাবে, তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো? ফ্যাংচাই বলে যে হ্যাঁ, আমি তোমার পাশে সবসময় থাকবো, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যেটা শোনার পর গাউজান বলে যে তাহলে এখন আমাদের মধ্যে কী রিলেশনশিপ, মানে তুমি কোন রিলেশনশিপে আমার সঙ্গে থাকবে? যেটা শুনে ফ্যাংচাই বলে যে তোমার কি মনে হয় লাভার হয়ে? তারপরে সে তার ফোরহেডে কিস করে আর এখানে গাউজেন তাকে স্মাইলের সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে ফ্যাংচাই তাকে বলে যে আজকের পর থেকে আমি তোমাকে আমার কাছে কোথাও যেতে দেবো না। তখনই ফ্যাংচাইয়ের ফোন আসে, যেটা দেখে সে গাউজেন বলে যে লিলিন তোমাকে ফোন করছে। তো ফ্যাংচাই ফোন তুলে আর বলে যে হ্যালো, কী হয়েছে? তো যেটা শুনে লিলিন বলে যে তুমি এক্ষুনি আমাকে দেখা করতে আসো। বাট ফ্যাংচাই বলে যে না, আমি তোমার সঙ্গে যাবো না দেখা করতে, যা বলার ফোনে বলো। যেটা শুনে লিলিন বলে যে এখানে আসো, তুমি যদি না আসো তাহলে আমাকে তুমি আর দেখতে পাবে না, এটাই আমার লাস্ট উইশ। যেটা শুনে ফ্যাংচা বলে যে লিলিন প্লিজ এরকম করা বন্ধ করো, আমি চাই না তুমি আমাকে ট্রাভেলের মধ্যে ফেলাও, প্লিজ আমার কথা শোনো। যেটা শুনে লিলিন বলে যে 8 ঘন্টার মধ্যে তুমি যদি না এখানে আসো তাহলে আমাকে আর তুমি কখনো দেখতে পাবে না, তাড়াতাড়ি আসো। যেটা শুনে সে ফোন রেখে দেয়। আর এখানে গাউজেন ফ্যাংচাইকে বলে যে আমি এখানে তোমার জন্য ওয়েট করবো, তুমি চলে যাও, ওর সঙ্গে দেখা করে আসো। ফ্যাংচাই তাকে বলে যে ওকে ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য এখানে ওয়েট করো, ওকে? আর হ্যাঁ, যেই কথাগুলো আমাদের মধ্যে হচ্ছিল সেইটা মাথায় রেখো আর তোমার ওয়ার্ডটাকে চেঞ্জ করো। যেটা শোনার পরে গাউজেন বলে যে আমি তোমার জন্য ঘরে ওয়েট করব। যেটা শুনে ফ্যাংচাই বলে যে ওকে, তাহলে ভালোভাবে ওয়েট করো আমার জন্য ঘরে, আমি তাড়াতাড়ি চলে আসবো। সে তাকে কিস করে আর বাইরে আসে। তারপরে সে লিলিনকে দেখা করে, লিলিন তাকে আসতেই হাক করে নেয় আর বলে যে ফ্যাংচাই প্লিজ তুমি আমার সঙ্গে আবার একসাথে হয়ে যাও। বাট ফ্যাংচাই তাকে বুঝায় যে না, আমার মনে তোমার জন্য আর ফিলিংস নেই, তুমি কেন বুঝতে পারছো না, আমি তোমাকে আর ভালোবাসি না। যেটা শুনে লিলিন বলে যে এটা ইম্পসিবল, তোমার মনে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ে আসতেই পারে না, তো এটা হতেই পারে না, তুমি আমাকে জাস্ট মিথ্যা তো বলছো, তাও না তুমি গাউজানের জন্য এত কেয়ার করো, তাহলে আমার জন্য কেন না? এটা আমার ফল্ট, আমি তোমাকে ওর সঙ্গে দেখা করিয়েছিলাম তাই না, আমি তোমাকে মিথ্যা তো বলিয়েছিলাম, তো সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি প্রচণ্ড সেমলেস পার্সন। ফ্যাংচাই প্লিজ আমাকে ছেড়ে যেও না, গাউজানও আমাকে ছেড়ে দিয়েছে, আমার কাছে আর কেউ নেই তুমি ছাড়া, প্লিজ আমার কথা শোনো। বাট ফ্যাংচাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার মতন একজন অন্য কাউকে বেটার একজনকে ডিজার্ভ করে, আর সত্যি কথা বলতে আমি অন্য কাউকে ভালোবাসি। যেটা শুনে লিলিন বলে যে তুমি এটা কেন বলছো, তুমি ইচ্ছে করে এইসব বলছো তাই না, যাতে তুমি আমাকে বদার করতে পারো। বাট বিশ্বাস করো আমি শিক্ষা পেয়ে গেছি আর আমি এরকম ভুল আর কখনো করবো না। বাট ফ্যাংসি তাকে বুঝায় যে ইনাফ লিলিন, আমার কথা শোনো, আমার অলরেডি একজন লাভার আছে। যেটা শুনে সে ওখান থেকে যেতে যায়। বাট লিলিন তাকে বলে যে তুমি আমাকে মিথ্যাটা বলছো, আমি বিশ্বাস করি না, তোমার মনে কোনো মেয়ে আসতেই পারে না। যেটা শুনে ফ্যাংচাই এবার তাকে সত্যি কথা বলে দেয় যে আমি একটা ছেলেকে লাইক করি, আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমরা দুজনে একসঙ্গে এখন থাকতেও স্টার্ট করে দিয়েছি। লিলিন বলেছে ফ্যাংচাই এটা কী করে হতে পারে, তুমি বলছো যে তুমি একটা ছেলেকে পছন্দ করো, এটা বেকার এক্সকিউজ। যেটা শুনে ফ্যাংচা বলেছে এটাই সত্যি, সেই পার্সনটা আমাকে রিয়েলাইজ করিয়েছে যে ভালোবাসার মানে শুধু জাস্ট এই নয়, যে একটা পারফেক্ট লাইফের মানে এই নয় যে তুমি জাস্ট ওর সঙ্গে এইভাবে কাটাও। যেটা শুনে লিলিন বলে যে তুমি একটা ছেলেকে লাইক করো, তাহলে আমি তোমার জন্য কী? যেটা শুনে ফ্যাংচা বলে যে আই এম সরি লিলিন, আমার কথা বোঝার চেষ্টা করো। ওর সঙ্গে দেখা করার পর আমি রিয়েলাইজ করতে পেরেছি যে সত্যিকারের ভালোবাসা কী হয়, সত্যিকারের ভালোবাসার মানে কী। তুমি যখন কারোর সঙ্গে একসঙ্গে বসে খাবে, মুভি দেখবে বা শপিং করতে যাবে, শুধু সেগুলোই ভালোবাসা নয়, ভালোবাসার মানে লাইফ আর মৃত্যুও হয় কখনো কখনো, যার সঙ্গে তুমি স্পেন্ড করতে চাইবে, যে তোমার থেকে দূরে গেলে তোমার হার্ট ব্রেক হবে। আর এইটাই সবচেয়ে ইম্পসিবল জিনিস, যেটা তোমাকে বুঝাবে যে ভালোবাসা কী জিনিস। যখন সে আপসেট হবে তুমিও আপসেট হবে, যখন সে তোমার সঙ্গে কথা বলবে না তো তোমারও খারাপ লাগবে। যেটা শুনে লিলিন বলছে তুমি ননসেন্স কথা বলছো, তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাহলে আমাদের দুজনের কী হবে? তখনই সে ফ্যাংচাইয়ের হাত দেখে, যেখানে তার হাতের মধ্যে অনেক কাট লেগে থাকে। আর লিলিন বলে যে এইসব কী? ফ্যাংচাই বলে যে আমি নিজের মাইন্ডকে ঠিক করতে পারছিলাম না, সেই জন্য এইসব হয়েছে। তারপরে সিন চেঞ্জ হয় আর আমাদের এখানে গাউজেনকে দেখানো হয় যে বাথরুমে থাকে, তখনই সে ফ্যাংচাইয়ের কিছু মেডিসিন দেখে নেয় যেগুলো ডিপ্রেশনের হয়, আর সে শকড হয়ে সেগুলো দেখে। তখনই ফ্যাংচাই চলে আসে, গাউজেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি চলে এসেছো? ফ্যাংচাই বলে যে হুম। তো গাউজেন তাকে জিজ্ঞাসা করে যে কবে থেকে তুমি মেডিসিন নিচ্ছ? যেটা শুনে ফ্যাংচাই বলে যে আমি অলরেডি সব কিছু সেটেল করে নিয়েছি। তখনই গাউজেনের ফোনে লিলিন ফোন করে আর সে ফোন তুলে আর বলে যে কী ব্যাপার লিলিন, কী হয়েছে? তো লিলিন বলে যে গাউজেন তুমি জানো আমি ফ্যাংচাইয়ের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, ফ্যাংচাই একটা ছেলেকে ভালোবাসে, তুমি ওর থেকে দূরে থাকো। ফ্যাংচাই একটা গে হয়ে ও একদমই ভালো ছেলে নয়, মানে তুমি বুঝতে পারছো ও একটা ছেলের সঙ্গে থাকে। আর এটা শোনার পর গাউজেন লিলিনকে বলে দেয় যে
হ্যাঁ আমি জানি, কারণ সেই ছেলেটা আমিই হই, আর আমি আর ফ্যাংচাই একে অপরকে ভালোবাসি। মানে তারা দুজনেই লিলিনকে বলে দেয় যে তারা দুজন একে অপরকে ভালোবাসে। তো এখানে লিলিন পুরো শকড হয়ে যায়, আর ফাইনালি তাদের লিলিনের কিস্সা খতম হয়। আর এখানে গাউজান ফোন রেখে দেয়, কারণ গাউজান ফাইনালি বলতে পেরেছে যে সে কাকে ভালোবাসে। আর এটাতে তারা দুজন খুবই খুশি হয়। তো সে ফ্যাংচাইয়ের দিকে তাকায় আর বলে যে, তো এটা কি সিরিয়াস? যেটা শোনার পর ফ্যাংচাই বলে যে হ্যাঁ, আমি প্রচণ্ড সিরিয়াস। ফাইনালি আমরা দুজন লাকি যে একে অপরকে পেয়েছি। আর সত্যি কথা বলতে আমি আমার মেডিসিন পেয়ে গেছি, তো আমি বেটার হয়ে যাব। তারপরে সে গাউজেনকে হাগ করে নেয়, আর এখানে ডিরেক্টর তখনই কাট বলে। তারপরে সিনে দেখানো হয় যে জাউজেন আর জাউসিন একে অপর থেকে দূরে হয়ে যায়। তো ডিরেক্টর বলে যে ফাইনালি তোমাদের ফাইনাল সিন শ্যুট করার সময় এসে গেছে। এই সিনটা একটু ইমোশনাল হতে চলেছে, কারণ আমি চাই একটা বিউটিফুলি এন্ডিং হয়ে এই স্টোরিটাকে শেষ করি। তো সেই জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাও লাস্ট সিনের জন্য, ওকে? যেটা শুনে তারা ওকে বলে, আর এখানে লাস্ট সিনের জন্য তাদের রেডি হয়ে যায়। ডিরেক্টর তাদেরকে বলে যে ওকে, অ্যাকশন। তারপরে সিনে দেখানো হয় যে আবার গাউজেনের ফ্যাংচায়ের শ্যুট হয়, যেখানে ফ্যাংচায়ের কলার ঠিক করতে থাকে গাউজেন, আর বলে যে তুমি জানো আমার খুবই ভালো লাগে যখন তুমি এই টাইটা পড়ো। যেটা শুনে ফ্যাংচাই বলে যে আমি লাকি যে তুমি আমার পাশে আছো, আর আমি চাই যে তুমি আমার সবসময় পাশে থাকো। তো গার্লফ্রেন্ড বলে যে অ্যাকচুয়ালি তুমি প্রচণ্ড হ্যান্ডসাম পার্সন। তখনই ফ্যাংচাই তাকে কিস করে, আর এখানে তাদের একটা বিউটিফুল এন্ডিং সিন দেখানো হয়। তারপরে সিন চেঞ্জ হয়, আর 8 মান্থ কেটে যায়। তারপরে আমাদের জাউজেন আর জাউসিনের একে অপর থেকে দূরে হয়ে যায়। তো এখানে আমাদের জেনজায়ের গ্র্যান্ডমাকে দেখানো হয়, যে একজন ভবিষ্যৎবাণী করার জন্য একটা লোককে ডাকে, তাকে জিজ্ঞাসা করে যে তার গ্র্যান্ডসন মানে কীরকম আছে আর কি, সে কেমন হবে, তার ফিউচার কেমন হবে, এইসব যেমন হয় আর কি। তখনই সেখানে মিস সিন আসে আর বলে যে হেই, তুমি একজন বুড়ো মানুষকে দেখে বোকা বানাচ্ছ, যাও এখান থেকে বেরিয়ে যাও। তো সেই লোকটা বলতে থাকে যে তুমি মুখ সামনে কথা বলো, তুমি এসব কী বোঝে রাখি। তো সিন তাকে বলতে থাকে যে হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কিছু জানি না, তুমি এখানে বোকা বানাচ্ছ, বেরিয়ে যাও এখান থেকে। তো সেই লোকটা ওখান থেকে বেরিয়ে যায়, তাকে বলে যে আচ্ছা তুমি আমাকে ফেক বলছো, তুমি দেখে নিও আমি কি করতে পারি, তোমাকে একটা পানিশমেন্ট আমি দেবো। যেটা শুনে তো সেই লোকটা তাকে তাড়িয়ে দেয়। আর এখানে গ্র্যান্ডমা শক্ট হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর সিন তাকে বলতে থাকে যে গ্র্যান্ডমা তুমি আমাকে চিনতে পারছো, আমি সিন, আমি হচ্ছে জেনজাওয়ের ম্যানেজারের কাজ করি। যেটা শুনে গ্র্যান্ডমা বলে যে ওহো আচ্ছা, বা তুমি এখানে কি করতে এসেছো, মানে আমি বুঝতে পারছি না। যেটা শুনে সিন তাকে বলে যে কারণ আমি এখানে আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি জেনজায়ের ব্যাপারে। আসলে আমি জেনজায়ের বস হই, আর আমি চাই যে আপনি ওর ব্যাপারে কিছু কথা জানুন। যেটা শুনে গ্র্যান্ডমা বলে যে আমার জেনজাও কি ভালো আছে, মানে আমি ওর সঙ্গে অনেক দিন কথা বলিনি, ও কী করছে। যেটা শুনে তো তার বস বলতে থাকে যে ও আর জেনসিন ওদের দুজনের মধ্যে রিলেশনশিপ চলছে। আর এখানে জেনজাওকে দেখানো হয় যে ভাবতে থাকে ফ্যাংচায়ের কথাগুলো, যখন ফ্যাংচাই আর তাদের ফার্স্ট দেখা হয়েছিল, মানে জেনসিনের সঙ্গে যা শ্যুট যখন স্টার্ট হয়েছিল, সেই সব কথাগুলো যখন জেনজাওয়ের মনে পড়ে না, সে কোথাও না কোথাও জেনসিনকে খুব মনে করে, কারণ কোথাও না কোথাও সে রিয়েলাইজ করে যে তাদের যখন আর প্লে হচ্ছে না, সে প্রচণ্ড মিস করছে জেনসিনকে। জেনসিন তার লাইফ থেকে 8 মান্থের জন্য দূরে হয়ে গেছে, আর সময় কোথা দিয়ে পাস কাটছে সে বুঝতেও পারছে না, কারণ কোথাও না কোথাও সে বারবার জ্যানসিনকে ইম্যাজিন করছে, আর সে বারবার ফ্যাংচায়ের ক্যারেক্টারটাকে মনে করছে। আর কোথাও না কোথাও সে তাকে রিয়েলাইজ করছে যে আজকের ওয়েদারটা প্রচণ্ড নাইস, বাট আমি প্রচণ্ড একা আছি, কতটা ব্যাড, যদি আমার পাশে কেউ একজন থাকতো। সেই কথাটা সে বলে, আর তখনই সে কারো আওয়াজ শুনতে পায়, আর সে ভাবে যেন জাউসিন সেখানে থাকে, আর সে তার নাম ধরে ডাকছে। আর এই কথাগুলো ভেবে তার কোথাও না কোথাও জ্যানসিনের কথা খুব মনে পড়ে যায়, আর সে তাকে প্রচণ্ড মিস করতে থাকে। বাট কিছু করার নেই, যেহেতু সে নিজেই ব্রেকআপ করেছিল আর তার সেলফ রেসপেক্টে আঘাত করেছিল, তো জ্যানসিন তো তার থেকে দূরেই হয়ে যাবে, তাই না? সেই ল্যাপার্ড আর কিটেন, সেই দুটো টয়কে সে নিজের কাছে রেখেছিল, কারণ জ্যানসিন সেইগুলোর মধ্যেও কিছু নেয়নি। আর এখানে দেখানো হয় যে জ্যানসাও সেই ল্যাপার্ডের টয়টাকে নিজের সঙ্গে রেখে দেয়, আর বলে যে সেই সেই টেপগুলোকে কাউন্ট করতে থাকে পায়ে হাঁটার। আর রেস্টুরেন্ট থেকে সেই মুমেন্টটা যেখানে জ্যানসিন তাকে ফার্স্ট টাইম বলেছিল যে আমি তোমাকে লাইক করি, আর সেই মুমেন্টগুলোকে সে মনে করে ভাবতে থাকে যে সত্যিই এতটা সময় লেগেছিল, যখন জ্যানসিন তাকে বলেছিল যে আমি এতটা স্টেপ কাউন্ট করে এত দূর তোমার কাছে এসেছি। আর এই কথাগুলো বলে জ্যানজাও ভাবে যে সেই সামারে আমার কোথাও না কোথাও বরফবারি হচ্ছিল, বাট আজকে সেখানে কোথাও স্নো পড়ছে না, আর সে প্রচণ্ড নিজেকে একা ফিল করছে, কারণ তার মাথার মধ্যে সবসময় জ্যানসিন ঘুরছিল। জ্যানসিনকে সে এতটা মিস করছে সে নিজেও জানে না। তখনই তার কাছে একটা ফোন আছে, আর সে বলে যে হ্যালো, আমি জ্যানজাও বলছি। তো তার ম্যানেজার বলে যে ও, আমি ডিপ ইনের ফিনিশ করার যে গানটা হবে, সেই এন্ডিং গানটাকে রেকর্ড করার জন্য তোমাকে ডাকছি, তো তুমি এখানে চলে এসো প্রোডাকশন টিমের সঙ্গে কথা বলতে, তাড়াতাড়ি তোমাদের প্রমোশন হতে চলেছে, আমি চাই যে তোমাদের প্রমোশনের আগে তুমি এটাকে রেকর্ড করে নাও। যেটা শোনার পরে
সে বলে যে ওকে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপরে সিন চেঞ্জ হয়, সে প্রোডাকশন টিমের সঙ্গে দেখা করতে আসে আর বলে যে জ্যানসিন এখানে আসবে না, কারণ সে ফার্স্টে ভেবেছিল যে সে জ্যানসিনের সঙ্গে এখানে কথা বলবে। তো ম্যানেজার বলে যে ও একজন বেস্ট অ্যাক্টর হয়, ওর কাছে এত সময় নেই এখানে আসার জন্য, তো ওর স্কেডিউল হিসাবে আমরা ওকে রেকর্ডিং করে নেবো। এখন তুমি এখানে রেকর্ডিং করে না, জ্যানসিনকে আমরা অন্য স্টুডিওতে রেকর্ডিং করে নেবো। যেটা শুনে জ্যানসাও স্যাড হয়ে যায়, কারণ সে ভেবেছিল অ্যাটলিস্ট তার সঙ্গে স্টুডিওতে জ্যানসিনের সঙ্গে দেখা হবে, বাট তার দেখা হয় না। আর এখানে জ্যানকিন সিনকে দেখানো হয় যে রেকর্ডিং করে নেয় তার সঙের জন্য। তো কিছুদিন সময় কেটে যায় আর আমাদের প্রিমিয়ারের দিন দেখানো হয়, যেখানে জ্যানসিনকে দেখানো হয় সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার কাছে তার বস আসে আর বলে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি জানো এটা একটা গুড সাইন যে আমাদের আজকে ড্রামাটা প্রচণ্ড হিট হতে চলেছে, প্রিমিয়ারটা। যেটা শুনে জ্যানসিন বলে যে কেন তুমি এই কথাগুলো কেন বলছো, আর তোমার কেন মনে হয়? যেটা শুনে তার বস তাকে বলতে থাকে যে কাম অন, অ্যাটলিস্ট আজকের জন্য একটু অন্তত ধৈর্য রেখে দাও, কারণ আমি চাই না আমার প্রিমিয়ারের মধ্যে কিছু একটা প্রবলেম হোক, ওকে? আর হ্যাঁ, তারপরে তুমি যা ইচ্ছা করতে পারো, আমি তোমাকে কিছু বলবো না, চলো প্রেস কনফারেন্স হতে চলেছে। যেটা শুনে জ্যানসিন বলেছে ওয়েট, আমার একটা জাস্ট কল আসছে, আমি এই কলটা তুলি তারপরে আমি যাচ্ছি। তখনই দেখানো হয় যে সে ফোন তুলে আর এখানে সে বলে যে হ্যাঁ, আমার ওই অ্যাম্ব্রেলাটা দরকার, তো তাড়াতাড়ি ওটাকে নিয়ে আসো। তারপরে বস বলতে থাকে যে কোম্পানি তোমার মধ্যে অনেক কিছু ইনভেস্ট করেছে, তো সেই জন্য এই প্রেমিয়ারের মধ্যে কোনো রকম ট্রাভেল ক্রিয়েট করো না, ওকে? তো জ্যানসিন বলে যে কোনো চিন্তা করো না, আমি কোনো রকম ট্রাভেল ক্রিয়েট করবো না, আর আমি সব কিছু এটাকে ভালোভাবে কমপ্লিট করে নেবো। যেটা শোনার পর সে বলে যে ওকে ঠিক আছে, তারপরে আমি হোটেলে ফিরে যাব। তো বস তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে সিনে দেখানো যায় জ্যানসিন বলে যে ঠিক আছে চলো। তো সে যখন প্রেমিয়ারের কাছে আসতে থাকে আর এখানে জ্যানজাওকে দেখানো হয় যে সবার সঙ্গে বসে তাদের ড্রামাটা দেখতে থাকে ডিপ ইন দ্য অ্যাক্টেড। আর যেখানে সে ফ্র্যাঞ্চাই আর গাউজেনের ক্যারেক্টারটাকে দেখে না প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, তার নিজেরই করা পারফরমেন্স দেখে সে নিজেই কাঁদতে থাকে, আর কোথাও না কোথাও সে ভাবতে থাকে যে তাদের রিলেশনশিপটাও এখন কোথাও না কোথাও এরকমই হয়ে গেছে। তো সে জ্যানসিনকে একটু মিস করে। তারপরে সে বাইরে বেরিয়ে আসে আর সেখানে বসে স্মোক করতে থাকে, কারণ জ্যানসিন স্মোক করতে পছন্দ করতো। তখনই সে সামনে দিয়ে জ্যানসিনকে আসতে দেখে, যেটা দেখে সে পুরো শকড হয়ে যায়, কারণ সে কোথাও না কোথাও কত দিন পর জ্যানসিনকে দেখছে আর তার হার্টবিট অলমোস্ট বেড়ে গিয়েছিল। আর এখানে জ্যানসিন তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর বলছিল না মা, আমি অলরেডি বলছি না আমার গার্লফ্রেন্ড চায় না, আমার মনে অলরেডি একজন আছে আর আমি তাকেই ভালোবাসি, সেই পার্সনটাকে আমি ভুলতে পারছি না। তখনই সে ঘুরে দেখে আর সে জ্যানজাওকে দেখতে পায়, তো সে শকড হয়ে যায়। আর জ্যানসিন নোটিস করে যে জ্যানজাও ওখানে দাঁড়িয়ে আছে, জ্যানজাও নোটিস করে যে জ্যানসিনের ফোন সঙ্গে তার রিংটা অ্যাটাচ আছে, বাট জ্যানসিন তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তখনই সেখানে বস আসে জ্যানজাওকে বলে যে কী ব্যাপার, অনেক মান্থ হয়ে গেছে, তো আমি তোমার গ্র্যান্ডমাকে দেখতে গিয়েছিলাম, তোমার গ্র্যান্ডমাকে আমি তোমাদের ব্যাপারে বলেছি। তো জ্যানজাও বলে যে আমি ভাবিনি যে আমি আমার গ্র্যান্ডমাকে নিজের মুখ দেখাতে পারবো বলে। তখনই বস তাকে বলতে থাকে যে তার গ্র্যান্ডমাকে সে কী বলেছিল। তার গ্র্যান্ডমা যখন শুনে যে জ্যানজাও একটা ছেলেকে পছন্দ করে, তো বস বলতে থাকে যে ছেলে বা মেয়ে এটা ডিটারমাইন করে যে সে কাকে ভালোবাসে। এটা এখন 21st সেঞ্চুরি হয়ে গেছে, এখানে ছেলেকে ভালোবাসা মেয়েকে ভালোবাসা কোনো মতন যায় আসে না। এখানে যায় আসে তো কে কাকে কীভাবে ভালোবাসছে। যদি তার লাইফ না ডিস্ট্রয় হয় বা কোনোভাবে ডিস্টার্ব হয়, তাহলে সে যদি তার সঙ্গে খুশি থাকে তাতে ম্যাটার করে না। আপনিও ভেবে দেখুন গ্র্যান্ডমা, আপনি যদি আপনার গ্র্যান্ডসনকে ভালোবাসেন আর চান যে ও খুশি হয়, তাহলে আপনারও ওকে পছন্দ করে নেওয়া উচিত, অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে ও ছেলেকে লাইক করে। এটা ম্যাটার করে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ও যাকেই ভালোবাসুক না কেন, ও আপনার গ্র্যান্ডসনই থাকবে। যেটা শুনে গ্র্যান্ডমা বলে যে যদি আমি ওকে অ্যাকসেপ্ট করিনি তাহলে কি ও খুশি থাকবে? তো বস বলে যে হ্যাঁ নিশ্চয়ই ও খুশি থাকবে। তখন সিন চেঞ্জ হয় আর এখানে জ্যানজাও বলে যে আমার গ্র্যান্ডমা সত্যি এই কথাটা বলেছে। যেটা শুনে বস বলে যে হ্যাঁ, আমি জানি তুমি কি ভাবছো, তুমি হয়তো এটাই ভাবছো তাই না, যে তোমার মনের মধ্যে একটা হেভি হেড বার্ডেন আছে, তুমি সেটাকে বের করতে পারছো না। যেটা শুনে জ্যানজাও বলে যে আমি জানি না যে আমি কখনো কাউকে এই কথাগুলো বলতে পারবো কেন, কারণ এই দুনিয়ার মধ্যে আমার মনে হয় সত্যিকারের ভালোবাসা হয়তো সবসময় রাইট টাইমে আসে না, আর আমি অতটা লাকি নয়। যেটা শুনে বস তাকে বলে যে কে বলেছে তুমি রাইট টাইমে ভালোবাসা পাবে না? ভেবে দেখো, যদি তুমি কখনো কাউকে ভালোবাসো তাহলে তোমার কাছে চান্স ঠিক চলে আসবে। আর এখানে প্রেস কনফারেন্সের সিন দেখানো হয়, যেখানে জ্যানসিন এবার তার কনফারেন্সের মধ্যে বলতে থাকে যে সত্যি কথা বলতে আমি খুবই খুশি এই ড্রামার মধ্যে অ্যাক্ট করে, হ্যান ত্যান করে এরকম করে বলতে থাকে। আর তারপরে তাকে এমসি জিজ্ঞাসা করে জ্যানজাওকে যে তোমার কেমন লাগলো ফিল্মের মধ্যে শ্যুট করে, আর এই ফিল্মটা কতটা তোমাকে টাচ করেছে মন থেকে, জ্যানজাও তুমি কিছু বলো। তো জ্যানজাও সবাইকে থ্যাঙ্কস বলে, যেমন অ্যাক্টাররা বলে যে না এই ফিল্মের জন্য ডিরেক্টর, সং রাইটার, স্ক্রিন রাইটার, হ্যান ত্যান সবাইকে তার সে থ্যাঙ্কস বলে, আর বলে যে এই ড্রামাটাকে এতটা সাকসেসফুল বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। সব অ্যাক্টারের দিকেও থ্যাঙ্কস বলে আর বলে যে আমাকে এই চান্সটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, আমি এই ড্রামার মধ্যে ফার্স্ট লিড রোল প্লে করেছি, সেই জন্য আমি খুবই
গর্বিত। আর সত্যি কথা বলতে আমার যারা সিনিয়র ছিল তারা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে এই ড্রামার মধ্যে অ্যাক্ট করার জন্য, যেহেতু আমি অতটা প্রফেশনাল ছিলাম না। যেটা শোনার পর এমসি তাকে জিজ্ঞাসা করে যে এই ড্রিপ ইন ফিল্মটা এতটা বিগেস্ট সারপ্রাইজ ফিল্ম হয়েছে, তো তোমার কি মনে হয় এর মধ্যে আরও কিছু সারপ্রাইজ আছে, ডিরেক্টর আর কিছু অপরচুনিটি দেবে তোমাদেরকে? যেটা শুনে জেনজাও বলে যে সত্যি কথা বলতে আমি অত কিছু তো জানি না, বাট আমি থ্যাঙ্কস বলবো যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, কারণ আমি এই জায়গায় আজকে পৌঁছেছি কারণ ডিরেক্টর আমাকে এত ভালো চান্স দিয়েছে বলে, আর সবাই এত ভালোভাবে আমাকে শিখিয়েছে বলে। তখনই জেনসিনের টাইম আছে বলার, তো জেনসিন তার ম্যানেজারকে দেখেছে যে তাকে আমব্রেলাটা দেখায়, তো জেনসিন বলে যে আমার ইন্টারভিউ এবার শেষ হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে। তো জেনসিন ওখান থেকে যেতেই যায়, বাট জেনজাও বুঝতে পারে যে জেনসিন চলে যাচ্ছে, তো সে তাকে বলে যে প্লিজ জেনসিন যেও না। তো জেনসিন বলে যে আমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আমি জেনসিন, সে আরও কিছু বলতেই যায়, তো জেনজাও তাকে সেই রিংটা দেখায়, যেটা দেখানোর পর জেনসিন শকড হয়ে তাকিয়ে থাকে, কারণ সেই রিংটা সে তাকে দিয়ে প্রপোজ করতে যাচ্ছিল। আর এখানে জেনজাও বলে যে আমি কি প্রচণ্ড লেট হয়ে গেছি, যেটা শুনে জেনসিন তার দিকে তাকায় আর একটা স্মাইল দিয়ে তার কাছে আসে আর তাকে একদম ডাইরেক্ট কিস করে নেয় পুরো মিডিয়ার সামনে। গোটা মিডিয়া পুরো শকড হয়ে যায়, আর এই মুভমেন্টটা এতটা বিউটিফুল থাকে না, আমি তোমার দিকে বোঝাতে পারবে না। অ্যান্ড ফাইনালি আমার দিকে যেখানে হয় যে জেনজিন আর জেনজাও তারা দুজন একে অপরের সঙ্গে রিলেশনশিপে চলে আসে, আর এখানে জেনজিন বলে যে নট অ্যাট অল, যেটা দেখে তো সবাই শকড হয়ে যায়, মানে ওখানে পুরো মিডিয়া তাদেরকে ঘিরে নেয়। আর এখানে ডিরেক্টর প্রডিউসার সবাই বলতে থাকে যে না না ছবি তুলো না, এরকম কিছু না কিছু না, বাট কে আর কার কথা শুনে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় যে ডিরেক্টর আর বস তারা দুজন মিলে ওখানে বসে থাকে, আর মিস সিন যেখানে কাঁদে থাকে আর বলে যে তুমি আমাকে বলো নি কেন যে জেনসিন একটা গে হয়, আমি এতদিন ধরে একটা গেকে লাইক করছিলাম, মানে সে তো যেহেতু জানেই না যে জেনসিন আসলে গে হয়। তো এটা দেখে বস বলে যে তুমি কাঁদছো কেন, আর তাছাড়াও এতে কী প্রবলেম আছে, তুই অন্য কাউকে পেয়ে যাবি, বাট আমার ব্যাপার ভাবা, আমার ড্রামাটা তো খারাপ হয়ে গেল। তারা দুজন কাঁদে থাকে দেখে ডিরেক্টর বলে যে তোরা দুজন চুপ কর, এখন এইসব নিয়ে ভেবে লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছে, আমাদের ভাবতে হবে এই ম্যাচটাকে কী করে ঠিক করা যাবে, সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। আর এখানে সিন তো কাঁদতেই থাকে আর বলে যে হ্যাঁ আমি কী করবো, তখনই ডিরেক্টর আর বস তারা দুজন কিস করে না, যেটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আর সিনের লুক দেখে আমি জাস্ট হাসছিলাম, সে পুরো শকড হয়ে যায়, বলে যে এই দুনিয়াতে কী চলছে এটা কি এইসব। তারপরে সিন চেঞ্জ হয় আর আমাদের ফাইনালি টুইস্ট দেখানো হয়, যেখানে অ্যাকচুয়ালি ফ্যাংচাই আর গাউজেন রিয়েল ক্যারেক্টার হয়, আর এখানে জেনসিন আর জেনজাও হচ্ছে আমাদের ড্রামার ক্যারেক্টার, মানে আমি এতক্ষণ ধরে বুঝতেই পারছিলাম না। যেখানে গাউজেন আসে আর বলে যে এন্ডিংটা সত্যিই প্রচণ্ড কষ্টের ছিল, তাই না? তোমার কি মনে হয় জেনজাও আর জেনসিন দুজনে মিলে নিজের রিলেশনশিপটাকে গ্রো করতে পারবে, নিজেদের ভালোবাসাকে শেষ করতে পারবে, সবার দুনিয়া তাকে অ্যাকসেপ্ট করবে? ফ্যাংচাই বলে যে আমি জানি না, বাট আমি জানি যে জেনসিন নিশ্চয়ই কিছু না কিছু করবে। তুমি জানো আমার ফ্রেন্ডকে যখন আমাদের স্টোরিটা বলি না, ও প্রচণ্ড কেঁদেছিল, কারণ ওর মনে হয়েছিল যে তুমি কোনো একটা ক্রাই বয় হবে, তুমি এত কাঁদছিলে কেন, তোমার স্টোরিটা তো ইমোশনাল ছিল না। ও আমাদের স্টোরির উপরে বেস করে একটা স্টোরি লিখেছে, যেটা জেনসিন আর জেনজাওয়ের, যেটা শুনে গাউসান বলে যে কারণ আমি জেনজাওকে ফিল করতে পারছি যে ও কতটা কষ্টের মধ্যে আছে, এই দুনিয়াটা কতটা খারাপ। যেটা শুনে ফ্যাংচাই বলে যে কিন্তু ওই স্টোরিটা তো আমাদের দুজনেরই, তাই না? যদি আমরা দুজন হ্যাপি এন্ডিং করতে পারি তাহলে ওরাও হ্যাপি এন্ডিং নিশ্চয়ই পেয়ে গেছে। যেটা শুনে গাউজান স্মাইল করে, আর এখানে তারা একে অপরকে কিস করে, আর এখানে তাদের এই সুইট মুমেন্টের সঙ্গে ড্রামাটা শেষ হয়ে যায়। গাইজের লাস্ট মুমেন্ট পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না যে ফ্যাংচাই আর গাউজেন আসল ক্যারেক্টার ছিল, আর জাউজিন আর জাউজ্যাং তারা দুজন ছিল স্টোরি লাইন, বাট এখন আমি বুঝলাম। তো টাটা, বাই বাই।